দুজন পুলিশ অফিসার গ্রেফতার হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা এটার কিন্তু খুব আপডেট দেখতে পাচ্ছি না। আমার মনে হয় আপনি যেহেতু যোগদান করেছেন, আপনি যদিও বলেছেন যে মাদক এবং অনলাইন জগে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, আমরা আশা করব যে পুরো হত্যা মামলাটিকে এক্সপেডাইট করার ব্যাপারে আপনি আমার পক্ষ থেকে পদক্ষেপ নেবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমি এখানে সাইবার বুলিং এর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খুব বেশি বেড়ে গেছে। আপনাদের সাইবার ইউনিটটাকে আরো বেশি তৎপর করা দরকার। এই যে মানুষের মধ্যে যে লাইভে অপপ্রচার করানো, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু অনেক ক্ষতি করে ফেলছে। এই বিষয়টা আপনারা দেখবেন। পাশাপাশি ওই যে চিন্তার বিষয়টা আমি প্রণোদন করতে চাই না, কিন্তু আমি কালকে রাতেও যখন 2টার সময় যখন আমি আমার পত্রিকা তখন আমাকে মোটরসাইকেল এবার বললাম, ভাই দেখেন এই যে এরা হলো চিন্তাই খেলে 3জনকে দেখে ও বেশ কয়েকটি পয়েন্ট বললো, যেমন বন্ধ পয়েন্ট, এখানে পয়েন্ট আছে, সাগরদ্বীপ বিষয়টাও কিন্তু এটার সাথে জড়িত। আমার মনে হয় আপনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন। আমরা হয়তো আমরা শুরুর দিনে এসএমপি কমিশনের শুরুর দিনে আমরা প্রত্যেকেই অনেক কথা বলি, কিন্তু পরে দেখা যায় যে এটার ফলো আপ থাকে না, কন্টিনিউশন থাকে না। আমরা আশা করবো আপনার মাধ্যমে হয়তো এই ধরনের প্রোগ্রাম জন্য আমাদের সাথে বা সিলেট সিভিল অন্য যারা আছেন যদি কন্টিনিউ করা যায়, আমার মনে হয় এটা ফলো আপ করা যাবে, এটার একটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ হলো। ধন্যবাদ সবাই। আপনারা যে আগে 2জন কমিশনার যেহেতু প্রশংসা করেছেন, যারা তারা সাকসেসফুলি শেষ করেছে, আমার মনে হচ্ছে তারা কন্টিনিউ করেছে। আমরাও আশা করি কন্টিনিউ করবো। আর এই আজকে আমি যে জানতে পারলাম যে আজকে কোতোয়ালি থানায় 4জন হলো ছিনতাইকারী ধরা হয়েছে, এটা অব্যাহত আছে। আবার আপনি যে বিষয়গুলি বলেন অবশ্যই সেটা আরো জোরে। ধন্যবাদ কমিশনার। আমি নাসির উদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। সিলেট জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। সিলেট সম্পর্কে আপনি বলেছেন যে আপনার ধারণা নতুন হয়, আপনি এখানে আগেও ছিলেন। আপনার তিক্ত অভিজ্ঞতা হোক আর মধুর অভিজ্ঞতা হোক, সেটা আপনার জড়িত আছে এই সিলেট নিয়ে। আপনি প্রথমে স্কিপ করে গেছিলেন যে আপনার বাড়ি হলো বাজিতপুর। আচ্ছা, বাজিতপুর পর্যন্ত আপনি জানবেন, তো আমি ওদিকে যাচ্ছি না। আমি জাস্ট একটা বিষয় প্রথমে ফোকাস করতে চাচ্ছি। আপনি জানেন যে অতি সম্প্রতি সিলেটে 5টা মার্ডারের ঘটনা ঘটেছে। 2জন শ্রমিক হত্যা হয়েছে, 2জন যুবক এবং 1জন কিশোর। তো সে বিষয়ে মামলা দায়ের হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের মনে হয় না তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা গেছে। শ্রমিক হত্যায় তাৎক্ষণিক দেওয়া হয়েছিল পরবর্তীতে, বাট এরপরে আর কোনো তৎপরতা দেখা যায়নি। এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা কিন্তু নিতান্তই নিরীহ। যে 2জন শ্রমিক হত্যার ঘটনা ঘটেছে নিতান্তই নিরীহ। পক্ষান্তরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি বিগত পুলিশ কমিশনারের সময়, যিনি সাম্প্রতিক সময়ে গেছেন, আমি 2-1টি ব্যাপারে ওনার আসলে সুনামটা করতে পারছি না। প্রথম কথা হলো যে একটি মামলায় যখন মামলা হয় তখন আপনাদের চার্জশিটটা খুব পুঙ্খানুপুঙ্খভাবেই খতিয়ে দেন, কিন্তু সেখানে দেখা গেল যে খুব তড়িঘড়ি করে 4-5জন শ্রমিককে ছেড়ে দেওয়া হলো, সেটা অপরাধী সুপারিশ করা হলো। এটা নিয়ে আসলে একটি প্রশ্নবিদ্ধ যে যদি কেউ জড়িত নাই থাকে তাহলে সেটা হয়তো আরো অভাব করে সেটা করা যেত। যাই হোক, আরেকটা বিষয় হলো, আপনি জানেন যে হয়তো ইতিমধ্যে আপনি অবগত আছেন যে বিমানবন্দর থানার এই উসমানী বিমানবন্দরে একজন কর্মকর্তা নিখোঁজ আছেন, নিরাপত্তা কর্মকর্তা। তো তিনি এখন পর্যন্ত, তিনি যদি মনে করেন যে নিখোঁজ হয়েই থাকেন, তার মোবাইল উদ্ধার করা হয়েছে শালটিকর থেকে। তো পুলিশের তো এখন ইন্টেলিজেন্স আমরা মনে করি যে খুবই ভালো। এবং বিগত যে কমিশনার আছেন তিনি জিনিয়া ওয়েবসাইটটা চালু করেছিলেন। তো এখানে আসলে আমাদের মনে হচ্ছে না যে পুলিশের কার্যকারিতা তেমন একটা প্রতিফলন হচ্ছে, যে এই যে নিখোঁজ ব্যক্তি আছে তিনি কিভাবে নিখোঁজ হলেন কি না হলেন শুধুমাত্র জিডি করা হয়েছে, এবং জিডির পরিপ্রেক্ষিতে দেখা গেল যে তদন্তটা আসলে জিনিয়ে আছে। যদি মোবাইল উদ্ধার করাই হয় তাহলে মোবাইলের সূত্র ধরে অনেক কিছু বের করা হয়, যেটা আপনাদের প্রযুক্তি পারে, কিন্তু সেটা এখনো করা হয়নি। আমি বলবো যে ফাহিমা হত্যাকাণ্ডে ঘটনায় জালালাবাদ পুলিশ যে ভূমিকা দেখিয়েছে সেরকম তৎপরতাটা সবার ক্ষেত্রে থাকা দরকার। আমি
চাইবো যে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনার প্রধান অগ্রাধিকার আপনি বলেছেন, তারপরেও আরেকটু খুলাসা করবেন যে আসলে অগ্রাধিকার গুলো আপনি কিভাবে বাস্তবায়ন করবেন। মাদক ছিনতাই, কিশোর গ্যাং, এবং আমি বারবার একটা কথাই বলবো, মাদক মাদক মাদক। সিলেট সীমান্ত দিয়ে যে মাদক আসে, পুলিশের হাতে যেগুলো ধরা পড়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেগুলো ধরা পড়ে, এগুলো যৎসামান্য। তাহলে এর বাহিরে যে মাদক, আমি যদি মাদকটারে মানে টোটালি জিরো টলারেন্সে নিতেই হয়, তাহলে সীমান্ত বন্ধ করতে হবে। এটা যদি আপনি কোলাবোরেট করেন, আমার মনে হয় এটা ভালো হবে। অপরাধ নিয়ন্ত্রণে আপনার যে প্রযুক্তির ব্যবহারটা আমরা দেখতে চাই, যে বিগত দিনে যেভাবে মনে করেন হয়তো জিনিয়া অ্যাপস একটি জায়গায় ব্যবহার হয়েছে, সেটা মোগলাবাজার থানায়, সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজড তেমন একটা হয়ে নাই। সেটা যদি কার্যকরী হয়ে থাকে তাহলে ডিসেন্ট্রালাইজড হওয়া দরকার। থানায় যে মানুষজন হয়রানির শিকার হয় সেটা নতুন নয়, আপনিও জানেন সেগুলা। তো হয়রানি কমানোর উদ্যোগ আপনি কিভাবে নিচ্ছেন বা নেবেন সে বিষয়ে আমাদের আপনি একটু অবগত করবেন। এবং অনেক সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যেগুলো আমরা বিগত দিনে দেখতে পেয়েছি, যে সীমান্ত থেকে চোরাচালান আসছে, সেটাতে পুলিশের ভিজিটিং কার্ড ব্যবহার হচ্ছে। সেটা যদি প্রকৃতপক্ষেই হয়ে থাকে তাহলে সেটা পদক্ষেপ নেওয়াটা দরকার, এবং খুব জোরালো ভাবে পদক্ষেপ নেওয়া দরকার। কারণ দুই একজনের কারণে পুলিশ বাহিনী সুনামক্ষুণ্ণ হতে পারে না, এটা আমিও বিশ্বাস করি। থানাগুলোকে আরো জনবান্ধব করা দরকার। সিলেট নগরে যে যানজট নিয়ে কথা হয়েছে, আপনি কিভাবে করবেন, পার্কিং, ফুটপাথ সেগুলা, এবং শিক্ষকের যে মর্মান্তিক দুর্ঘটনা, সেটা শুধুমাত্র এখানে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল যে একটা স্পিড ব্রেকার, সেটা করা হয়নি। আমার মনে হয় আপনি যদি সেটা বলেন, এই জায়গাটিতে ভিজিবল একটা এরিয়া, এখানে কিন্তু স্কুল ছাত্ররা পারাপার করে। একটা বড় স্কুলের পাশেই গ্লোবাল হাই স্কুল এন্ড কলেজ, এখানে অনেক অভিভাবক এবং বাচ্চারা পার হয়, এবং সিএনজি গুলো অবাধে এখানে চলাচল করে। তো সেটা আপনি পদক্ষেপ নেবেন আমার মনে হয়। আরেকটা বিষয় হলো বিদেশ যাত্রীদের যে ভোগান্তির বিষয়টা আছে। আমরা প্রবাসী কল্যাণ ডেস্ক করি, সবকিছু ঠিক আছে, কিন্তু যারা বিদেশ যাত্রী উসমানী বিমানবন্দরে হয়রানির শিকার হন, সেটা মন্ত্রণালয় পর্যন্ত কেন যাবে, সেটা পুলিশ কমিশনার শেষ করে দিতে পারেন। দেখা যায় যে বিগত দিনে এরকম অনেক ঘটনা ঘটেছে। সামাজিক রাজনৈতিক যে অস্থিরতার বিষয়টা আছে, আমি শুধু এটা বলবো যে সাংবাদিকদের সাথে যে আছে, আমি সাংবাদিক এবং পুলিশ মনে করি না। কেন করি না? কারণ আপনার তল্লি বাহক হয়ে যাব তখন। আমি বলবো যে আমার জায়গা থেকে আমি কাজ করবো, আপনার অবস্থান থেকে আপনি কাজ করবেন, তখন তাদের সহ্যতা বেরিয়ে আসবে। আমি আশাবাদী যে আপনি পুলিশ কমিশনার হিসেবে এখানে এসেছেন, কিভাবে সিলেটবাসী আপনাকে মনে রাখবে এবং কোন কাজের মধ্যে মনে রাখবে, সেটা আপনি আমাদের সামনে প্রস্তুতি করবেন। ধন্যবাদ। পুলিশ প্রায় সময় প্রেস রিলিজ পাঠায় বা দেখায় যে আজকে মাদক কারবারে ধরা পড়েছে 5 জন বা জুয়াতে ধরা পড়েছে 10 জন, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না যে কোথাও এই মাদক যারা বহনকারী এবং সেবনকারী শুধুমাত্র তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হয়, কিন্তু মূল হোতা যারা, তাদের তালিকাও আপনারা প্রকাশ করেন না বা ওই ধরনের অভিযানও পরিচালনা করেন না। সাম্প্রতিক সময় আমরা দেখেছি কাষ্টগর একটি জায়গা আছে, এটা উত্তরে, এবং মেট্রোপলিটন হচ্ছে নর্থ এবং সাউথ নিয়ে। দক্ষিণ সুরমায় রেল স্টেশন, বাস স্টেশন কেন্দ্রিক একটা মাদকের বড় সিন্ডিকেট আছে, ওই জায়গায় কোনো অভিযান হয় না, শুধু কাষ্টগরে হয়। কিন্তু এর সাথে মূল হোতা যারা, তাদেরকে আপনারা ধরতে পারেন না, শুধু প্রেস রিলিজ পাঠিয়ে দেন যে আজকে 10 জন ধরা পড়ছে, কালকে 10 জন, এইভাবে আপনারা শুধু মাস ভিত্তিক একটা তালিকা করেন। তো এই যে মূল হোতা যারা অনলাইন জুয়া এবং ঘরে ঘরে চলে গেছে, মাদক ঘরে ঘরে চলে গেছে, এর সাথে সম্পর্কিত মূল ব্যক্তিদের আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন কিনা, এটি আমার জানা দরকার। আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে মফস্বলের যে মেট্রোপলিটনের যে বাজারগুলো আছে, এগুলোতে অনলাইন জুয়া এবং বাস্তব জুয়ার খুব আসর চলে যাচ্ছে। মফস্বলতে আপনাদের প্রশাসন একটু নীরব ভূমিকা পালন করে, যার জন্য এই মফস্বলগুলোতে দিন দিন অবস্থা ভিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি আশা করব আপনারা কাছ থেকে যে মফস্বলগুলোতে
বা মফস্বলের স্থানীয় বাজারগুলোতে যাতে টহল বাড়ানো হয় এবং আইনি পদক্ষেপ নেওয়া হয় যাতে মফস্বলের মানুষগুলা নিরাপদে থাকতে পারে। আমার নাম অবক্ষ জয়দীপ ভালো বাংলাদেশ। মাননীয় পুলিশ কমিশনার, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের সিলেটের একটা কথা আছে, আমি অনেক সময় বলি যে আমাদের সিলেটের কথা হচ্ছে বকাবল্লায় বকিয়া যায়, হুনাউল্লায় হুনিয়া দেয়। তো আমরা পুলিশ কমিশনার বা সরকারি কর্মকর্তারা আসলে ওই প্রথম সভায় এরকম অনেক কথা আমরা বলি, কর্মকর্তারা কিন্তু এগুলো শুনেই যান, একটা যে কাজে আসে আমরা সেটা দেখি না, কিন্তু পরবর্তীতে লিডারশিপ একটা সভা হয়। ধন্যবাদ। তো খুব একটা কাজ হয় সেটা আমরা মনে করি না, কিন্তু যখন বিদায়ের সময় আরেকটা আমাদের সাথে বসা হয় তখন আমরা একটু ধন্যবাদ দেই, আমরা খুবই উদার চিত্তে এগুলা বলে দিই। আপনার নোট নেওয়ার জন্য বিনীত অনুরোধ করব। মাদকের কথা বলছেন যে মাদক দিয়ে আপনি শুরু করবেন। আমি একাধিকবার পুলিশ কর্মকর্তাদেরকে বলেছি, সিলেট শহরের শাহপরান থানা, মোগলাবাজার থানা এবং দক্ষিণ সুরমা থানা, এই তিনটা থানা সিলেট মেট্রোপলিটন সিটিতে মাদকের বয়াল থাকার মূল কারণ। ওই দিক থেকে মাদক সরবরাহ হয়। আরেকটা বিষয়, আপনি বিভিন্ন ওয়ার্ডের কলোনিগুলোতে, বিশেষ করে 32 নম্বর ওয়ার্ডে অনেকটা গড়ে গড়ে গাঁজার ব্যবসা হয়। মহিলাও গাঁজার ব্যবসা করে, পুরুষও গাঁজার ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী আছে, গাঁজা সেবনও করে, গাঁজাও খায়। এই বিষয়টা থানার পুলিশ জানে, আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করলে তারা এড়িয়ে যায়। আরেকটা মারাত্মক বিষয়, রাত্রে ডান্স পার্টি বা হানি ট্রাপ বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন বাসাতে, আপনি যে পুলিশ কমিশনের যে এই অফিসটা, এখান থেকে আপনি 200-250 গজের মধ্যেই কিছু কিছু বাসায় বৃহস্পতিবার রাতে এই আসর গুলা জমে। এগুলোই হচ্ছে আমাদের অপরাধ প্রবণতা বাড়ার অন্যতম কারণ। এই বিষয়গুলো যদি আপনারা প্রতিরোধে পদক্ষেপ নেন তাহলে আমরা উপকৃত হব। সিচকে চুরের উপদ্রব ইদানিং মারাত্মক হারে বেড়েছে। শাহপরান থানার 100 গজের ভিতরে এক সপ্তাহে 7 থেকে 8টা বাসায় চুরি হয়েছে, থানার 100 গজের ভিতরে। এই সিচকে চুরগুলা কিন্তু এই কিশোর গ্যাংরাই করে। এখানে কিছু নির্মাণ শ্রমিক এবং বহিরাগত শ্রমিক যারা থাকে এরাই কিন্তু এই চুরি প্রবণতার সাথে জড়িত। এ ব্যাপারে আপনাদের ভূমিকা রাখা দরকার। আর একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করে শেষ করব, সিলেট শহরের মানুষের জীবন ঘন্টা, কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছে ট্রাফিক ব্যবস্থা। তার মূল বিষয়টা হচ্ছে একদম টু দ্য পয়েন্ট, রোজভিউ পয়েন্ট থেকে সুবানীঘাট পয়েন্ট পর্যন্ত এইখানে 5টা পুলিশ টিম থাকে, ট্রাফিক টিম থাকে। ল কলেজের সামনে থাকে, রোজভিউ হোটেলের সামনে থাকে, পয়েন্টে থাকে, সালিম মেনশনের সামনে থাকে এবং সুবানীঘাট পুলিশ ফাঁড়ির সামনে থাকে। এরা গাড়ি ধরে, সিএনজি ধরে, মোটরসাইকেল ধরে। এই জায়গাগুলা কি গাড়ি আটক করার মতো জায়গা? এখানে জামটা সৃষ্টি করে ট্রাফিক। যখনই ট্রাফিক হাত ওঠায় তখনই জাম সৃষ্টি হয়। যেদিন ট্রাফিক থাকে না ওই দিন জাম থাকে না। এই সিলেট শহরের প্রবেশ পথ এবং বাহির হওয়ার পথ, এই পথটা অন্তত পক্ষে যানজট মুক্ত করতে পারলে আমার মনে হয় আমাদের কিছু কর্মঘণ্টা বাঁচবে। আপনাকে ধন্যবাদ, আপনার আগামী সময় ভালো কাটুক। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিনিয়রদের পরে আমরা কথা বলা ঠিক নাই, এরপরে যে একটা কথা বলার জন্য দাঁড়ালাম। যানজট, মাদক, চিন্তায় বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, ও সামাজিকতা। সিলেট পবিত্র পূর্ণভূমি, এখানে ও সামাজিকতা চলতে পারে না, সে বিষয়ে আপনি আরেকটু বেশি পদক্ষেপ নেবেন। এবং আমি একটু বিষয়ে আপনারা আলোকপাত করছি যে মোগলাবাজার তারা অফিসার ইনচার্জ, যেটা জাতীয় একটি গণমাধ্যমে লিড নিউজ হয়েছে এবং কয়েকটা টিভি চ্যানেল এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমে এসেছে। আমি আমাদের জনাব সরওয়ার মুর্শেদ শামীম পুলিশ কমিশনার মহোদয়ের কাছে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। অনেকের অভিযোগ রয়েছে আমাদের মোগলাবাজার থানার বিভিন্ন বিশিষ্ট বিভিন্ন মানুষের
বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন অভিযোগ রয়েছে ওনার বিষয়ে। তো যেহেতু থানায় জিডি হয়েছে এবং বিভিন্ন রকম অনলাইনে নিউজ হচ্ছে, আমরা আপনার কাছ থেকে বিস্তারিত একটু শুনতে চাই এই ব্যাপার। আসসালামু আলাইকুম। আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে, আমরা দেখেছি আগে যে পুলিশ কমিশনার মহোদয় ছিলেন 2-3 জন আগে, তিনি সম্ভবত নিশারুল আরিফ সাহেব, তিনি ওপেন হাউস যে বলে একটি কমিউনিটি পুলিশিং এর একটি কাজ, অপরাধে যে শুধু জনগণ পাবলিক জড়িত তা কিন্তু নয়, অনেক সময় পুলিশও জড়িয়ে পড়ে। এই ক্ষেত্রে ওপেন হাউস দিয়ে যখন প্রতিটি টানা হয় তখন জনগণ মুখ খুলে বলতে পারে, সেখান থেকে কমিউনিকেশন নোট করে এই বিষয়ে একটা প্রতিকার নিতে পারে। এই বিষয়টি একটু বিবেচনা রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে, 5ই আগস্ট পরবর্তী সময়ে কয়েকটি মামলা হয়েছে এবং একাধিক নিরপরাধ অরাজনৈতিক মানুষকে প্রতিহিংসা বা ইন্ধনমূলকভাবে আসামি করা হয়েছে। আগে যে পুলিশ কমিশনার মহোদয় ছিলেন ওনাকে আমরা একইভাবে বলেছিলাম, তিনি বলেছিলেন যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন আমরা তাদেরকে এখান থেকে অব্যাহতি দিব। এই বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নেবেন এটি একটু আমি জানতে চাই। ধন্যবাদ। আমি গুলজারা মহিলার সভাপতি ছিলাম। আজকে আসলে আমাদের সাথে আপনার ইন্ট্রোডিউশন নিয়ে প্রথম দিন পরিচয় দিন আপনি আপনার বক্তব্যে অনেক কথা বলেছেন, আমরা শুনেছি। আমার মনে হয় যে আমাদের সহকর্মীরা অনেক কথা বলেছেন। তো আপনি কাজ চালিয়ে যান, মাঝে মধ্যে আমাদের এক্সচেঞ্জ অফ ভিউ হবে, তখন আমরা অনেক কথা বলবো, কথা বলতে পারি। আমি শুধু একটি কথাই বলবো যে পুলিশ যত গণমুখী হবে মানুষ তত উপকৃত হবে এবং অপরাধ প্রমাণের তথ্য কমিয়ে আসবে। ব্যাঘাত না করে এবং মানুষ যাতে সমতা এবং ন্যায্যতা পায় সেই দিকে পুলিশ বাহিনী কাজ করবে, আমি সেই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি পুলিশ কমিশনারের কাজ করি। যদি শুধু বৈঠকের জন্য বৈঠক হয় তাই আমি কথা বলবো না, দুই একটি কথা বলবো যদি আপনি এগুলার ইমপ্লিমেন্ট আপনার সময়ে করেন, কারণ বিষয়গুলো অলরেডি কিন্তু উঠে এসেছে আমার সহকর্মীদের বক্তব্যের আলোকে। বিশেষ করে এই আপনি নিজে একটা প্রসঙ্গ তুলে আনছেন যে ইতিবাচক সাংবাদিকতা যদি আমরা করতে চাই, আমি যদি সাংবাদিকতার সূত্র ধরে বলি, আপনি এই কথাটা বলছেন যে ইতিবাচক সাংবাদিকতা সিলেটের অনেকেই কিন্তু করেন। একটি ইন্টারন্যাশনাল গণমাধ্যমের একটা স্ট্যাটিস্টিক শুরু করছি। আইরিশ টাইমস একটা প্রতিবেদন রিসেন্ট করেছে যেটাতে বলেছে যে বাংলাদেশে 80% মানুষ এখন হচ্ছে ইয়াবায় আসক্ত, যাকে তারা পাগলা ওষুধ বলে অভিহিত করছে সেই জায়গাটিতে। সিমিলার আমাদের সিলেটটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা রুট ইয়াবা প্রবেশের। যখন কক্সবাজার হয়ে গেছে, জকিগঞ্জ রুটটা হয়ে গেছে একদম ওপেন, এদিকে আইসা ঢুকে। একটা বিষয় যদি একটু আমাদেরকে করেন যে ইয়াবা যে এখানে আসে, নিশ্চয়ই এখানে কতজন ডিলার সক্রিয় এবং কাদের মাধ্যমে সিলেটে ইয়াবাটা ঢুকে। আমি আমার সাম্প্রতিক একটা অভিজ্ঞতা যদি শেয়ার করি, আমার চিকিৎসা পারপাসে বেশ কয়েকবার ঢাকা গিয়েছি ট্রেনগুলা বিভিন্ন স্টেশনে হঠাৎ করে থেমে যায়, স্টেশনের একটু আগে, রাত্রে হলে লাইটগুলো অফ করে দেয়। ট্রেনের মাধ্যমে ইয়াবাগুলো বেশি এখন নাকি বাড়াবার হচ্ছে। ট্রেনের চালক থেকে শুরু করে রিসেন্ট দেখবেন কিছু ভিডিও ভাইরাল হয়েছে, ট্রেনের একটা ইঞ্জিনে অভিযান চালানো হয়েছে, রেলের ইঞ্জিনে অভিযান চালানো হয়েছে এবং রেলের সাথে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা, আমার কাছে স্টিল নাও একটা ভিডিও রেকর্ড আছে। আমি যখন রেল পুলিশকে এই বিষয়টা অবগত করলাম, আমার ব্রিফকেসটা সেই খুলে চেক করছে। আমি বললাম আপনি ওইগুলো একটু করেন। উনি আমার উপর বিরক্ত হলো, আমারটা চেক করলো। এই ভিডিওটা এখনো আমার কাছে আছে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে। তো এটা হচ্ছে ব্যক্তিগত উদাহরণ দিলাম এই কারণে যে অনলাইন জুয়ার প্রসঙ্গটা আপনি যেখানে আছেন, এখন অনলাইন জুয়াটা এই হারে বেড়েছে, কিন্তু অনলাইন জুয়ার বিপরীতে আমাদের প্রতিদিন কমিশনার আসেন, বলেন, উদ্যোগ নেবেন, কিন্তু দৃশ্যমান কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখি না। আর মাদকের বেলায় যেটা হয়, মাদক যে বহন করে বা চোরাচালান যে বহন করে সেই ড্রাইভারটাকে ভাসিয়ে দেওয়া হয় মামলায়। আমি নিজে যুক্ত হয়ে মামলাটা নেওয়াতে পারলাম না, পরে পুলিশ কমিশনারকে ফোন দেওয়া লাগলো যে এই মামলায় যেন ড্রাইভারদের না ফাঁসানো করে, কারণ তারা নিজেও জানে না তারা যে মাদকটা নিয়ে আসছে 1000 টাকা ভাড়া পেয়েছে। আমি বললাম ভাই আপনি এই ড্রাইভার গুলাকে আসামি না দিয়ে তারা যাদের নাম বলতেছে এটার যিনি পাঠিয়েছেন যার কাছে যাবে আপনি তাদেরকে করেন। এই মামলাগুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আপনারা যদি নথিভুক্ত বা পরবর্তীতে যদি এটা চার্জশিট দেন যে এর সাথে আসলে কারা প্রকৃতভাবে সম্পৃক্ত। মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে এই অপরাধগুলোর মূলে যারা, মূল হুতা যারা অনলাইন জুয়া, বিশেষ করে যদি আমাদের সিলেট অঞ্চলের সবচেয়ে বেশি যেটা হলো প্রচলিত জুয়া সেটা হচ্ছে শিলং 3 নামে পরিচিত। সেটা কিভাবে খেলা হয় আমি নিজেও এখনো জানি না, কিন্তু যতটুকু জানি এটার একজন নির্দিষ্ট ডিলার থাকে এবং সাব ডিলাররা হলো প্রতিটা কলোনি বা প্রতিটা পাড়ায় বিক্রি করে থাকে। কিন্তু আজ পর্যন্ত আমি আমার সাংবাদিকতার ক্যারিয়ারে একজন অনলাইন জুয়ার সিলেটের গডফাদারকে আমার সামনে দৃশ্যমান দেখি নাই যে পুলিশ বা আইন শৃঙ্খলা আমাকে ধরে পরিচয় করিয়ে দিয়েছেন যে উনি হচ্ছেন সিলেটের এই অনলাইন জুয়ার ডিলার। এই বিষয়টা আপনি করবেন। আর সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি যেটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হ্যারাসমেন্টটা হচ্ছে।
আজকাল দেখবেন যে এখানে হচ্ছে আপনার একে অপরকে গালাগালি করছে বা এই ধরনের একটা ইয়ে তৈরি করে একটা মব তৈরি হয়ে যাচ্ছে। এই রিলেটেড আপনাদের কোনো উইং আছে কিনা? না থাকলে আগামীতে এই যে সাইবার ক্রাইমটা অত্যন্ত প্রকট আকার ধারণ করছে, প্রতিদিন আপনার প্রতিটা থানায় খোঁজ দিলে দেখবেন যে একাধিক জিডি হচ্ছে এইসব বিষয়গুলো নিয়ে। এর আগে আমি জানতাম কিছু কিছু এক্সপার্ট এই এসএমপি তে ছিলেন, এরা বদলি হয়ে চলে গিয়েছেন। এখন যদি থাকেন বা আলাদা যদি কোনো একটা ইয়ে করা যায়, মনে হয় অনেক মানুষ উপকৃত হবে। সবশেষ আমি একটি কথা বলেই শেষ করবো। গতকালকে দুটি অভিযোগ পেয়েছি যে জিডি করতে গেলে 3 থেকে 4 ঘন্টা হয়রানি শিকার করতে না করতে, এবং আপনাদের মেট্রোপলিটন এলাকায়, যেটা গতকালকে আমি দুটো সুরাহা করে দিয়েছি নিজেই ওসি মহোদয়কে ফোন করে। এই বিষয়টা আরো একটু সাবলীল করলে, কারণ একটা মোবাইল হারিয়ে গেলেও মানুষকে একটা জিডি করতে হয়, সেই জিডিটা করতে গিয়ে যদি দিনের পর দিন ঘুরতে হয়, এটা কিন্তু এই সময় অন্তত পক্ষে কাম্য নয় যখন অনলাইনে জিডি করা যায়। তো আরো অনেকগুলো বিষয় আসলে বলার ছিল, সেগুলো আমার সহকর্মীরা বলে ফেলেছেন। আশা করি আপনি এই বিষয়গুলোতে একটু গুরুত্ব দিবেন। ধন্যবাদ। আসলে আমাদের সহযোদ্ধারা অনেক কথা বলেছেন, আমি আশা করবো আপনি গুরুত্ব সহকারে সেইগুলো দেখবেন। আমি শুধু দুটো কথা বলে আমি শেষ করবো।